আজ সানডে হবে কিছু স্পেশাল। তো আজ বানাবো আমি চিংড়ি মাছ দিয়ে মালাইকারি। তো এখানে আমি বেশি বড় আর চিংড়ি নিইনি, ছোটো মতনই চিংড়িটা নিয়েছি। তো চলুন বানাই চিংড়ি মাছের মালাইকারি। আমি এখানে একটা কড়াই নিয়ে নিলাম, কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষে তেল। সর্ষে তেলটা আমি এবার গরম হতে দেবো। আপনারা চাইলে হোয়াইট অয়েলও ইউজ করতে পারেন। তেলটা যখনই একটু হালকা গরম হয়ে আসবে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো আমি আগে থেকে ধুয়ে ভালো করে, আর ওইটার চিংড়ি মাছের সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে কি, চিংড়ি মাছের পিঠের উপরে যে একটা কালো মতন ভেনটা থাকে না, সেটাকে আপনাকে বার করে নিতে হবে। সেটা যদি বার করে পরিষ্কার না করা যায় ঠিক মতন, তাহলে কিন্তু ফুড পয়জনও হতে পারে। তো সেটা আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর ওতে নুন হলুদ মাখিয়ে আমি এবার চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজতে বেশিক্ষণ সময় লাগে না, এটাখানে আমার 4 থেকে 5 মিনিট মতনই টাইম লাগবে। আসলে চিংড়ি মাছ বেশি ভাজলে ওইটা একটু শক্ত শক্ত হয়ে যায়, চিংড়ি মাছটা একটু খানিকটা রাবারের মতন হয়ে যায়। তো চিংড়ি মাছটা বেশি ভাজার দরকার নেই। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছগুলো একে একে ছড়িয়ে তুলে নেব। আর ওভেনের ফ্লেমটা না একদম লো করে রাখবেন, কারণ এই যে তেলটা এখন চিংড়ি মাছে থাকে, এই তেলটা হাই ফ্লেমে করলে না একটু জ্বলে যায়, ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। তো চিংড়ি মাছ আমিগুলো সবগুলো তুলে নিলাম। এবার এই তেলটাতেই যদি তেল কম হয়ে যায় তো আমি আরেকটু এতে তেল দিয়ে দেবো, দিয়ে সব তেলটাকে একটু হালকা গরম করে নেব। যেই তেলটা হালকা একটু গরম হয়ে আসবে এর মধ্যে আমি দিয়ে দেবো আলুগুলো। আমি আজকে চিংড়ি মাছটা না একটু আলু দিয়েই বানাবো। আলুগুলো আমি এখানে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, বেশি বড় করিনি আলুগুলো, যাতে আলুগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এই চিংড়ি মাছ ভাজা তেলটার মধ্যেই আমি আলুটাকে একটু ভালো করে ভেজে নেব। তো আলুটা দেওয়ার পরেই আমি সামান্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আলুর মধ্যে আমি আলাদা করে নুন হলুদ কিছুই দিলাম না, কারণ চিংড়ি মাছের তেলটাতে আমি ভাজছি যখন, ওর মধ্যে নুন হলুদ অলরেডি আছে। তো দেখতেই পাচ্ছেন এখানে আলুগুলো বেশ হলুদ হয়েই আছে, তো আমি আলাদা করে আর নুন হলুদ দিলাম না। আমি আলুটাকে এমনভাবেই ভাজবো যাতে আলুটা অলমোস্ট সেদ্ধ হয়ে যায়। দেখুন এখন আলুটা ভাজা অলমোস্ট হয়ে গেছে, তো আমি আলুগুলোকেও এবার এই তেল থেকে ঝরিয়ে তুলে নিচ্ছি। এবার যে বাকি তেলটা থাকে এর মধ্যেই আমি বাকি রান্নাটা করব। তো তেলটা এখানে যতটুকু আছে এর তেলটা একটু কমই হবে, তো আমি এর মধ্যে আরও একটু তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটাকে গরম করে নেব। হালকা গরম হয়ে আসলে দিয়ে দিলাম 2-3টা তেজপাতা। তেজপাতাটা ফুটে উঠলে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজ এখানে আমি মিডিয়াম সাইজের 4খানা মতন নিয়েছি। আপনারা আপনাদের অনুযায়ী পেঁয়াজ কম বেশি করতেই পারেন। এবার পেঁয়াজটাকে আমি ভালো করে ফ্রাই করে নেব। হ্যাঁ, ফ্লেম একদম হাই হবে না, ফ্লেম হাই হয়ে গেলে পেঁয়াজের যে মিষ্টতা আছে না সেটা আর থাকবে না। ওই জন্য আমাকে মিডিয়াম টু লো ফ্লেম করে পেঁয়াজটাকে ধীরে ধীরে আস্তে আস্তে ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজটা আমি একটু নাড়াচাড়া করে নিলাম, আর এর মধ্যে আমি এখানে দিয়ে দিলাম কিছু গরম মশলা, গোটা গরম মশলা। যেমন এখানে আমি দিলাম 2টো দারচিনি, তার সঙ্গে দিয়ে দিলাম 3-4খানা ছোটো এলাচ। এইটা আমি পুরো স্টার্টিংয়ে দেওয়ার কথা ছিল, আমি ভুলে গেছিলাম, মনে ছিল না। তবে এখনও পেঁয়াজে আমি জল দিইনি, তেল এখনও আছে, তো এই তেলটার মধ্যে দিলে আমার এই গরম মশলাটা ভালো করে ফ্রাইও হয়ে যাবে। তো আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি, আর এটাকে পেঁয়াজটাকে একদম ভাজা করে নিচ্ছি। দেখুন এখনই অলরেডি পেঁয়াজটা কিরম লালচে ব্রাউন হয়ে এসছে। পেঁয়াজের কালারটা এবার ধীরে ধীরে বদলাচ্ছে, পেঁয়াজ আস্তে আস্তে একদম লালচে গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে। তো এখন আর পেঁয়াজটাকে অত ভাজার দরকার নেই, ভাজা আমার হয়ে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য জল। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। তো প্রথমে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তার সঙ্গে আমি এখন এখানে দেবো সামান্য লঙ্কার গুঁড়ো। যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োটা দেবেন। লঙ্কার গুঁড়ো আমি এখানে অলমোস্ট 2 চামচ মতন দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। এবার সব মশলাগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আর যেহেতু জল আছে তো গুঁড়ো মশলা পুড়ে যাওয়ার অতটা চান্স নেই। তাও যদি দেখেন যে জলটা কমে এসে তার মধ্যে একটু একটু জল দিয়ে আপনাকে এই পেঁয়াজটাকে আমি এবার কষে নেব। তো আমি সামান্য একটু একটু করে জলই দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন, যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি গলে যায়, মানে সেদ্ধ হয়ে যায়। তো নুন দেওয়ার পরে আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি, আর এইভাবেই পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ কষে নেব। তাহলে কী হবে, পেঁয়াজটা না একদম গলে যাবে। যদি মনে হয় একটু ঢেকে দিচ্ছি, ঢেকে দিলে একটু তাড়াতাড়ি হয়, পেঁয়াজটা খুব তাড়াতাড়ি গলে যায়। তো 4 থেকে 5 মিনিট এখন আমার হয়ে গেছে, তো আমি এটা এবার খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর চারিদিক দিয়ে একদম তেলটা বেরিয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন। এখানে আন্দাজ মতন 4 থেকে 5খানা রসুন আছে। রসুনটাকে আমি একটু না হামলদিস্তায়
থেতো করে নিয়েছি। তো এই থেতো করে আপনি রসুন থেতো করেও দিতে পারেন, কিংবা চাইলে রসুন পেস্ট মানে গার্লিক পেস্টও দিতে পারেন। তো সঙ্গে আমি একটু জলও দিয়ে দিলাম। এবার আমি আবার এটাকে ঢেকে দেব, যাতে এটা মানে রসুনটা আর পেঁয়াজটা ভালোভাবে গলে যায়। তো আমি আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এইটা আমাকে এরমভাবে নাড়াচাড়া করে করে আর ঢেকেই রান্না করব, যাতে পেঁয়াজটা না খুব তাড়াতাড়ি গলে যায়। আমি যদি খুলে দিয়ে রান্না করি তাহলে অনেক টাইম লেগে যাবে, কিন্তু যদি আমি ঢেকে ঢেকে করি তাহলে কি হবে, রান্নার সময়টাও কম লাগবে আর পেঁয়াজটাও খুব তাড়াতাড়ি গলে যাবে। তো এখন অলমোস্ট 8 থেকে 9 মিনিট মতন হয়ে গেছে। পেঁয়াজটা আমার অলমোস্ট দেখুন গলেও এসছে, রঙটাও কি সুন্দর পাল্টে গেছে। তো আমি এখানে আবারও একটু জল দিয়ে দিলাম, কারণ মাঝে মাঝে জলটা শুকিয়ে যাচ্ছে। এবার এতে আমি দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটোটা দেওয়ার পরে আমি আবারও আরেকবার নাড়াচাড়া করে নিলাম। এবার এই টমেটোটা এই পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে কষে নেব, তাহলে কী হবে, টমেটোটা বেশ ভালো সুসেদ্ধ হয়ে যাবে আর পেঁয়াজের মধ্যে না এই টমেটোর কালারটাও আসবে আর টেস্টটাও খুব ভালো হবে। আর এরই মধ্যে দিয়ে দিলাম আলুগুলো, যে আলুগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। আলু কিন্তু আমার অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে 80%, আর কিছুটা এই এখন নাড়াচাড়া কষাকষি করতে গিয়েই বাকি সেদ্ধটা হয়ে যাবে। তো আলুটা দেওয়ার পরে আলু দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে নিলাম। এবার আলুর সঙ্গে একত্রে সব একসঙ্গে এবার আমি কষতে থাকবো, মানে আলু, পেঁয়াজ, টমেটো সবগুলি একসঙ্গে কষবো, যাতে এই সব মশলাগুলো যেন আলুর মধ্যে চলে আসে, মশলার ফ্লেভারটা। যদি মনে হয় যে আলু সেদ্ধ হয়নি, তাহলে মাঝখানে একবার না ঢাকা দিয়েও আপনারা একটু সেদ্ধ করেও নিতে পারেন। এই সময় জল আলাদা করে দেওয়ার প্রয়োজন নেই। একটু খালি 5 মিনিট মতন ঢাকা দিয়ে একটু রান্না করে নেবেন, তাহলে কী হবে, আলুটা বেশ সুন্দর সেদ্ধ হয়ে যাবে। তারপরে এইভাবেই কষতে থাকবেন, এখানে আলাদা করে জল দিতে হবে না। এখন যেমন দেখা যাচ্ছে মানে রান্নার চারিদিক দিয়ে একটু তেল বেরিয়ে এসছে, আর তাছাড়া এই যে পেঁয়াজগুলো ছিল এগুলো এখন অনেকটাই গলে এসছে। টমেটোটা যেটা দিয়েছিলাম সেটাও গলে গেছে। তো এমনি করে কষে কষেই আমরা রান্নাটা করব। এতে কী হবে না, রান্নার টেস্টটা খুব ভালো হবে আর একটু টানের দিকে থাকবে, একটু জল জল হবে না, এটাতে টেস্টটা খুব ভালো আসে। তো এইখানে আমরা এইভাবেই কষে যাব। এখানে যেমন দেখছেন আমি আরেকটু কষাবো, আমি ওয়েট করছি খালি আলুটা আরেকটু সেদ্ধ হয়ে যাওয়ার। আলুটা আরেকটু সেদ্ধ হয়ে গেলে আমাদের কষাটা হয়ে যাবে, মানে আমি আলাদা জল দিয়ে ফুটিয়ে আলুটাকে আর সেদ্ধ করব না, হয়েই এসছে অলমোস্ট। তো এখানে দেখুন তেলটা বেশ সুন্দর বেরিয়েছে, গন্ধ তো খুব সুন্দরই বেরিয়েছে। আর এখানে যদি আপনার মনে হয় তাহলে একটু ঝালটা একটু চেখে দেখে নেবেন, ঝালটা খুব কম হলে কিন্তু ভালো লাগবে না। এই সময় যদি মনে হয় যে এটাতে একটু গ্রেভি বেশি করবেন, তাহলে সামান্য একটুখানি জল এখন দিয়ে দিতেই পারেন, কারণ এখানে এখন অলমোস্ট শুকিয়ে এসছে, খুবই শুকনো আছে। তো একটুখানি গরম জল যখনই দেবেন একটু উষ্ণ গরমই দেবেন। উষ্ণ গরম জল দিয়ে দিয়ে আমি দেখুন গ্রেভিটা আস্তে আস্তে বাড়িয়ে নেব, একবারে পুরো জলটা দেব না। তো আমি এই নিয়ে 3 বার আবারও আরেকবার জল দিলাম। আমি আস্তে আস্তে গ্রেভিটাকে এবার বাড়িয়ে নিচ্ছি। তো যতটা জল লাগবে, মানে গ্রেভিটা যতটা আপনি বানাবেন সেই হিসাবে আপনি আস্তে আস্তে জল দিয়ে এটাকে বাড়িয়ে নেবেন। তো এখানে দেখুন গ্রেভিটা এতটাই আছে। এইবার আমি আলুটা একবার দেখে নিই, আলুটা যদি সেদ্ধ হয়ে গিয়ে থাকে তাহলে আমাকে আর কষারও দরকার নেই। গ্রেভির জল যতটা লাগবে আমি সেই হিসাবে জলটা এখন দিয়ে দেবো। তো আলু আমার সেদ্ধ হয়ে গেছে, তো আমি এখানে দিয়ে দিচ্ছি প্রনসগুলো, মানে চিংড়ি মাছগুলো যেগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। তো সব চিংড়িগুলোই আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার চিংড়ির সঙ্গে একটু সামান্য, বেশিক্ষণ না, 2 থেকে 3 মিনিট মতন চিংড়ি মাছের সঙ্গে একটু কষিয়ে নেব। তাহলে কী হবে না, চিংড়ি মাছের যে ফ্লেভারটা আছে না এই গ্রেভিটার মধ্যে খুব ভালোভাবে আসবে, কারণ এখন তো অতটা জল দেওয়া নেই, বেশ ভালো কষাও হয়ে যাবে, ওতে খেতে খুব ভালো লাগে। তো বেশিক্ষণ লাগবে না, 2 থেকে 3 মিনিটই আমি এটাকে একটু কষিয়ে নিচ্ছি, হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। খুব জোরে জোরে ঘাঁটার দরকার নেই, চিংড়ি মাছগুলো ঘেঁটে যাবে পুরোপুরি। আলুও এখন সেদ্ধ হয়ে এসছে পুরো। তো আমি লাস্টের দিকে এইবার আমি এতে দিয়ে দিচ্ছি কোকোনাট মিল্ক। আপনারা চাইলে মার্কেটের একটা ভালো ব্র্যান্ডেরও কোকোনাট মিল্ক এখানে দিতে পারেন। তা আমি বাড়িতেই বানিয়েছি কোকোনাট মিল্কটা। কিছুই না, নর্মাল একটা ফ্রেশ কোকোনাট নিয়ে নেবেন আর ওইটাকে একদম ছাড়িয়ে, কালো যদি রাখতে চান তো রাখতেও পারেন, আমি কালো অংশটা ছাড়িয়ে নিয়েছি নারিকেলের, দিয়ে এটাকে ছোট ছোট পিস করে গ্রাইন্ড করে নিয়েছি। দিয়ে ফার্স্ট মিল্ক যেটা বেরোবে, প্রথম যে নারিকেলের দুধটা বেরোবে সেই দুধটাই দেবেন এতে, ওইটা খুব ভালো হয়। নারিকেলের দুধ দেওয়ার পরে দেখুন এখানে কি সুন্দর একটু গাঢ় গাঢ় ভাব এসে গেছে আর একটা মাইল্ড সুন্দর একটা ফ্লেভার এসছে। আমি সবগুলোকে আবারও নাড়াচাড়া করে নিলাম, এখন আর বেশি করব না। এখন
এখন জাস্ট হালকা একবার একটু ফুটিয়ে নেব। আর নামানোর আগে আমি দিয়ে দিলাম এখানে একটু সামান্য গরম মশলার গুঁড়ো। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন। গরম মশলার গুঁড়োটা আমি আবারও নাড়াচাড়া করে চারিদিকে বেশ ভালো করে মিক্স করে দিলাম। লাস্টে আমি একবার একটু ঢেকেও দিলাম 2-3 মিনিটের জন্য, যাতে এই ফ্লেভারটা, গরম মশলার ফ্লেভারটা পুরো আমার চিংড়ি মাছের তরকারিতে খুব ভালোভাবে যেন আসে। দেখুন এখন কি সুন্দর ফুটে উঠেছে, সব গরম মশলা মিক্স হয়ে গেছে, খেতেও খুব টেস্টি এখন। তো এইবার সার্ভিংয়ের পালা। এটা ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর যারা প্রথমবার দেখছেন আমার চ্যানেলকে, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, তাহলে যখনই আমি কোনো রেসিপি বানাবো আপনাদের কাছে সবার আগে আসবে। আর এইটা আপনাদের কেমন লাগলো, সামান্য যদি একটুও ভালো লাগে তাহলে একটা লাইক করতে একদমই ভুলবেন না, যেটা আমাদের মোটিভেট করে নতুন নতুন রেসিপি আপনাদের কাছে নিয়ে আসি। তো আজকের জন্য এখানেই রাখলাম, আবার দেখা হবে। টিল দেন, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।